কত শেষ হলো? উঠবে, আমি তো নিয়ে আসতেছি। হ্যালো, আমি কথা শুনতে পাচ্ছ তোমরা? হ্যালো সূচনা, সূচনা শোনা, কথা শুনতে পাচ্ছ? কেউ রেসপন্স করো, কেউ একজন। জি স্যার। ওকে, বিসমিল্লাহির রহমানির রহিম। বরাবর আমি আবার আল্লাহর জন্য আল্লাহর নামে আজকে আমাদের বিশেষ বাংলা প্রথম পত্রের বিশেষ ক্লাস। আমাদের এই বাংলা অর্থাৎ পল্লী বাংলার যে সমাজ, পল্লী বাংলার যে তাদেরকে নিয়ে এই বিষয়টি আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব। স্যার, স্যারকে সবাইকে স্বাগতম। যে পল্লী বাংলার চিত্র, স্যার অনেক শব্দ আসতেছে, কিছু শোনা যাচ্ছে না। হ্যালো, এখন ঠিক আছে? জি স্যার। আমাদের বইয়ের যে ছবি, অর্থাৎ তোমাদের যে পাঠ্য বই, সেই বইয়ের চিত্র, প্রথম পত্র, দশম শ্রেণী তোমরা এখানে দেখতে পাচ্ছ কিছু ছবি আমি যুক্ত করেছি। বাবুই পাখির ছবি তোমরা এখানে শহর থেকে দেখতে পাও না কখনো। শহরে যারা থাকো তারা বাবুই পাখি চেনো কিনা? চেনো কেউ বাবুই পাখি? জি চেনো? স্যার, দেখেছি। তাই দেখেছো? বাসা দেখেছো এরকম তাল গাছে, খেজুর গাছে, নারিকেল গাছে? না স্যার। দেখো, দেখে এই যে দেখো এখানে কত সুন্দর করে বানায়। হ্যাঁ, আমরা একটা কবিতা পড়তাম ছোট সময়, আমাদের কবিতা ছিল বাবুই পাখি। হ্যাঁ, তারা উড়ে উড়ে, অর্থাৎ চড়ুই পাখি আর বাবুই পাখি দুইজনের সংলাপ। তোমরা পড়েছো কিনা জানি না। উড়ে করে বসবাস করে, রৌদ্রের কথা বলে, বৃষ্টির কথা বলে, কত কিছু বলে। অর্থাৎ অন্যের বাসায় বসবাস করে। আর বাবুই পাখি কি নিজের বাসায় থাকে। দুইজনের অহংকার দুই, কিন্তু বাবুই পাখি চড়ুই পাখি কি করে? তিরস্কার করে, তুমি তো অন্যের বাসায় থাকো, তাই না? এরকম কবিতাটা অনেক মজার ছিল। তারপরে যে দেখো পল্লীগ্রামে যে মেলা হয়, সেই মেলার চিত্র। আর তারপরে পাশে দেখা যাচ্ছে, দেখো
যেমন Sama uzi palkit pani আছে না ফান্ডিলা দেখেছো ঢেকি? ঢেকি দেখেছো কখনো? জি স্যার। তাই। তারপর এর পাশে দেখতে পাচ্ছ খেজুরের রস কিছুদিন আগে, অর্থাৎ শীতকালে যখন ছিল খেজুরের রস পাওয়া যায়। তারপরে সেই খেজুরের রস অথবা আখের রস জাল দিয়ে গুড় তৈরি করা। তারপর এখানে একটা গানের আসর, একটা সময় আমাদের গ্রামে গঞ্জে এখনো আছে কিছু কিছু অঞ্চলে এক ধরনের গান, অর্থাৎ বাউল গান বলা হয়, মঞ্চ সাজিয়ে সেখানে বিভিন্ন ধরনের গীত হতো, অর্থাৎ বিভিন্ন গল্প, অর্থাৎ এক একটা সময় বিভিন্ন ধরনের নিয়ে তাদের সেই অনুষ্ঠানগুলো চলতো, বিভিন্ন আঙ্গিকের অনুষ্ঠান। এই বিষয়গুলো হচ্ছে আমাদের পল্লী সমাজে হয়ে থাকে, অর্থাৎ ঘটে থাকে। তারপর এখানে দেখতে পাচ্ছ যে একজন বাউল শিল্পী, আর এখানে যে ছবিটা দেখতে পাচ্ছ দ্বিতীয়ত যে ছবিটা আসছে এটা হচ্ছে বলি খেলা। তোমরা জানো যে চট্টগ্রামের বলি খেলা বিখ্যাত, কিন্তু সারা বাংলাদেশে একটা কুস্তি অর্থাৎ পাশাপাশি হাডুডু, অর্থাৎ আমাদের জাতীয় খেলা কি হাডুডুর মতো। হ্যাঁ, দেখতে পাচ্ছ না ছবিটা, এটা হাডুডু খেলা মনে রাখবে, কিন্তু আমাদের জাতীয় খেলা হাডুডু, জানো কি? আর গ্রামে এই হাডুডু খেলা হয়, খুব মজা হয়, আনন্দ হয়। তারপরে এখানে দেখতে পাচ্ছ এটা মনে হয় অনেকে খেলো, স্কুলে খেলেছো এক সময়, কিন্তু এখন বড় হয়ে যাচ্ছে তো খেলতে পারো না অনেক, মনে হয়। এই যে দেখো, অনেকে আবার বড় হইলেও বোন অথবা বাচ্চাদের জন্য ইচ্ছে অনিচ্ছে হয়। এই যে কানামাছি খেলা, এগুলো খুব খেলেছি ছোট সময়। যাই হোক, এই হাডুডু খেলেছি কিন্তু কম। এই যে দেখো আজকের পাঠ আমাদের পল্লী সাহিত্য, অর্থাৎ মোহাম্মদ শহীদুল্লাহ। আমাদের লেখককে মোহাম্মদ শহীদুল্লাহ। এখানে দেখুন বানানটা ঠিক করে লিখবে, মোহাম্মদ, মোহাম্মদও আবার ওকার, উকার। হ্যাঁ, মোহাম্মদ শহীদুল্লাহ। শিখন ফল, এই পাঠের শেষে আমরা যা শিখতে পারবো, পল্লী সাহিত্যের উপাদান সম্পর্কে ব্যাখ্যা করতে পারবো। এতক্ষণ আমি চিত্রগুলো অর্থাৎ ছবিগুলো তোমাদের দেখিয়েছি, এই যে ছবিগুলো ভিতরে বলবে দেখো উপকথা, খনার প্রবাদ, বাংলা সাহিত্য এসবের গুরুত্ব বিশ্লেষণ করতে পারবে। হ্যাঁ, উপকথা, খনার বচন ইত্যাদি। উপকথা বলতে যে যারা গল্প, অর্থাৎ সহজ কথা বলি কিচ্ছা, একসময় যে আঞ্চলিক শব্দ এগুলা বলা হয়। বিভিন্ন ধরনের যে প্রবাদ ইত্যাদি। পাশ্চাত্য সাহিত্যে রোমারোলা এবং শেক্সপিয়ারের সম্পর্কে ব্যাখ্যা করতে পারবে। এই রোমারোলা হচ্ছে বিখ্যাত সাহিত্য, এবং শেক্সপিয়ার তোমরা জানো, শেক্সপিয়ার একজন বিখ্যাত নাট্যকার, প্লে রাইটার। হ্যাঁ, দেশ বিদেশের নানা উপকথার সাদৃশ্য ও বৈসাদৃশ্য বলতে পারবে। এই সব বিষয়গুলো তোমরা জানতে পারবে। পল্লী সাহিত্য সংগ্রহ ও সংরক্ষণে অনুপ্রাণিত হবে, অর্থাৎ আমাদের যে সমাজে পল্লী সাহিত্য, গ্রামগঞ্জে যে পল্লী সাহিত্য কি করবে, অনেক সময় মনে রাখতে হবে। তোমাদের এক সময় দেখা যাবে যে এক সময় এগুলাও ভুলে যাবে অনেক ধীরে ধীরে, কারণ উন্নয়ন এবং উন্নত রাষ্ট্রে যখন আমরা পরিণত হব, তখন অবশ্যই এই পল্লী সাহিত্যগুলা বিশেষভাবে আমাদের পড়তে হবে একটা সময়। এখন যেরকম আমরা ইংরেজি গণিত বিশেষভাবে পড়ি, তখন আরো বেশি বেশি করে এই পল্লী সাহিত্য পড়তে হবে, কারণ তখন কিছু থাকবে না একটা সময়। যেরকম জাদুঘরের মতে যেরকম সংরক্ষণ করতে হয়, কিন্তু ছবি সংরক্ষণ করা যাবে, কিন্তু খেলাকে সংরক্ষণ করা যাবে। মানুষের জীবন সেটা তো জাদুঘরে সংরক্ষণ করা যায় না, কিন্তু প্রতিকৃতি বা প্রতীকী ছবি সংরক্ষণ করতে পারবে। হ্যাঁ, লেখক পরিচিতি দেখি আমরা। লেখক পরিচিতির ভিতরে যে আলোচনা, এই যে দেখো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, যে তার ভারতীয় উপমহাদেশে একজন স্মরণীয় বাঙালি এবং বাংলাদেশি ব্যক্তিত্ব ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। তিনি বাংলাদেশি ব্যক্তিত্ব, বহু ভাষাবিদ,
বিশিষ্ট শিক্ষক এবং দার্শনিক ছিলেন। অর্থাৎ শহীদুল্লাহ ছিলেন একজন বহুভাষাবিদ, বিশিষ্ট দার্শনিক। তিনি 1885 সালে 10ই জুলাই পশ্চিমবঙ্গের 24 পরগনা জেলার পেয়ারা গ্রামে তার জন্ম। 1885 সালে 10ই জুলাই, মনে রাখবে, অর্থাৎ সামনের মাস, আমাদের যে আগামী মাসে তার জন্ম তারিখ 10ই জুলাই পশ্চিমবঙ্গের 24 পরগনা জেলায় জন্মগ্রহণ করেন এবং 1969 সালে 13ই জুলাই ঢাকায় তিনি মৃত্যুবরণ করেন। 1969 সালে 13ই জুলাই ঢাকায় মৃত্যুবরণ করেন, মনে রাখবে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ লিখিত সব ভাষা শিক্ষা ধর্মচর্চাকে ইবাদত মনে করতেন। তিনি 17টি ভাষা জানতেন। তিনি কতটি ভাষা জানতেন? 17টি ভাষা তিনি জানতেন। তার মধ্যে উল্লেখযোগ্য বইগুলো হলো বাংলা ভাষার ইতিবৃত্ত, বাংলা সাহিত্যের 2 খণ্ড এবং বাংলা ভাষার ব্যাকরণ তার উল্লেখযোগ্য গ্রন্থ। তার অন্যতম কালজয়ী সম্পাদনা গ্রন্থ বাংলাদেশের আঞ্চলিক ভাষার অভিধান, শিশু পত্রিকা আঙুর তার সম্পাদনায় প্রকাশিত। তিনি আলাওলের পদ্মাবতী, বিদ্যাপতি, শতক সহ আরো অনেক গ্রন্থ সম্পাদনা করেন। আলাওলের পদ্মাবতী বিখ্যাত কাব্য, হ্যাঁ, এটা মনে রাখবে, পদ্মাবতী হচ্ছে বিখ্যাত কাব্য, পদ্মাবতী। বিদ্যাপতি, শতক সহ আরো অনেক গ্রন্থ সম্পাদনা করেছেন আমাদের ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। পল্লী সাহিত্য কাকে বলে? অর্থাৎ আমরা যে পল্লী সাহিত্য গল্পটা অর্থাৎ প্রবন্ধটা পড়বো সেটা কি? বর্তমানকালে গ্রাম বাংলার গৃহস্থ, কৃষক, জেলে, মাঝি, মুটে মজুরদের জীবন আচরণ যে সাহিত্য প্রতিফলিত হয়েছে তাকে পল্লী সাহিত্য বলা হয়। অর্থাৎ গ্রাম বাংলার গৃহস্থ, কৃষক, মাঝি, জেলে, মুটে মজুরদের জীবন আচরণের উপর যে সাহিত্য রচিত হয়েছে, সহজ কথায় অর্থাৎ গ্রাম বাংলার মানুষের উপর যে সাহিত্য রচিত হয়েছে সেই সাহিত্যকে বলা হয় পল্লী সাহিত্য। পল্লী মানে হচ্ছে গ্রাম বাংলা, অর্থাৎ গ্রাম বাংলা হচ্ছে পল্লী। এই গ্রামকে কেন্দ্র করে যে সাহিত্য গড়ে উঠেছে তাকে বলে পল্লী সাহিত্য। অর্থাৎ একটা সময় আমাদের যে পাশ্চাত্য, এখন বর্তমানে যে সংস্কৃতি এবং পাশ্চাত্য যে সকল কিছু আমরা পশ্চিমাদের অনুসরণ করছি, নারী, পোশাক, সবকিছু, একটা সময় বাংলাদেশ ছিল কি গ্রাম, অর্থাৎ আমাদের সেই সোনালী অর্থাৎ সোনালী আসে গ্রাম ছাড়া সেই অর্থাৎ রাঙামাটির কথা, রবীন্দ্রনাথের কথা আমরা জানি, রবীন্দ্রনাথ বলেছেন সৌন্দর্য একটা সময় ছিল পল্লীদের, কি পল্লী সাহিত্য। পল্লী সাহিত্যের যে বিশেষ বিষয়গুলো এখানে দেখো উল্লেখ করা, যে পল্লী সাহিত্য গল্পটা পড়বে উল্লেখ আছে। প্রথমে দেখো কি কি উল্লেখ আছে। রূপকথা আছে, খনার বচন, প্রবাদ বাক্য আছে, বাধা বুলি আছে, পল্লী গান আছে। অর্থাৎ রূপকথা, খনার বচন, বাধা বুলি, পল্লী গান, এগুলো আমরা পল্লী সাহিত্য গল্পে দেখতে পাই। তাহলে রূপকথা কি? হাউ মাও খাও, মানুষের গন্ধ পাও, এই যে রূপকথা অর্থাৎ মানুষের গন্ধ, খাও মাও খাও, এটা একটা গল্পের মাঝে আমরা কথাগুলো পাই, বিভিন্ন গল্প অর্থাৎ রূপকথার মধ্যে, অর্থাৎ যেটা অবিশ্বাস, অর্থাৎ অবিশ্বস্ত, মানে তেমন কোনো বিশ্বাস করার মতো গল্প না, অর্থাৎ এক উপকাহিনী, কল্পকাহিনী আমরা, অর্থাৎ কল্পনায় যে সকল চিন্তা করা যায় কিন্তু আসলে বাস্তবে সেগুলো দেখা যায় না, এগুলো হচ্ছে রূপকথা অর্থাৎ উপকথা। কলারুয়ে না কেটো পাত, তাতেই কাপড় তাতেই ভাত, খনার বচনটা বা প্রবাদ বাক্য, এক ধরনের প্রবাদ বাক্য। বাধা বুলি, এক হাত বুল্লা, 12 হাত শিং, উড়ে যায় বুল্লা, ডা থিং থিং, এগুলা খেলাধুলার ক্ষেত্রে বাচ্চারা অর্থাৎ কিশোররা এরকম বাক্য ব্যবহার করতো, বাধা বুলি, অর্থাৎ এগুলো মুখে মুখে শুনে শুনে শেখা। তারপর পল্লী গান হচ্ছে মন মাঝি তোর জানি রে, আমি আর বাইতে পারলাম না। পল্লী গানগুলা ছিল একটা সময়, সেই গানগুলো এখানে অর্থাৎ কেমন উদাহরণ দিয়েছে। পল্লী সাহিত্য বলতে এই বিষয়গুলোকে বোঝায়। এখানে দেখতে পাচ্ছ কিছু ছবি বিশেষভাবে যুক্ত আছে। দেখো আমরা যে পাঠগুলো পড়বো সেখানে যে আলোচনাগুলা, এই যে নৌকা মাঝিদের কথা বলা হয়েছে, এই পল্লী সাহিত্যের মাঝি না,
অর্থাৎ মন মাঝিরে তোর বইটা নেড়ে আমি আর বাইতে পারলাম না। এই মাঝিদের কথা বলা হচ্ছে। তারপর এর পাশে গরু চাষ, কৃষক লাঙল দিয়ে হাল চাষ করছে, অর্থাৎ কৃষকের কথা বলা হয়েছে। এর পাশে ধান, তারপরে যে গরুর গাড়ি ইত্যাদি মারাই, ধান মারাই, বাচ্চারাই যে দৌড়ে দৌড়ে যে এক হাত বললা 12 হাত সিং, উড়ে যা বললা দা থিং থিং, এই যে দৌড়ে এরকম বলে, অনেক সময় আমরাও বলেছি ছোট সময়। তারপর এর পাশে দেখতে পাচ্ছ গ্রামের সুন্দর একটা চিত্র। এই বিষয়গুলা অর্থাৎ পল্লী সাহিত্যের যে বিশেষ আকর্ষণ। পল্লী গ্রামে শহরের মতো গায়ক, বাদক, নর্তক না থাকলেও তার অভাব নেই। চারদিকে কোকিল, দোয়েল, পাপিয়া প্রভৃতি পাখির কলাগান, নদীর কুলকুল ধ্বনি, পাতার মর্মর শব্দ, শ্যামল শস্যের ভঙ্গিময় হিলাধুলা প্রচুর পরিমাণে শহরের অভাব এখানে পূর্ণ করে দিচ্ছে। অর্থাৎ গ্রামে যে আমাদের এই যে বিষয়গুলা লেখক লিখেছেন তার পল্লী সাহিত্যে, পল্লী গ্রামে যে গায়কের অভাব নেই, কারণ কোকিল, বিভিন্ন ধরনের শ্যামা, তারপর চড়ুই, যা দোয়েল, সবাই কি করে একসাথে, অর্থাৎ বিভিন্ন সময় এক এক সময় গান গায়। তারা সন্ধ্যায়, কেউ সকালে, কেউ দুপুরে, কোকিল দুপুরে এরকম ভাবে গান গিয়ে থাকে, অর্থাৎ আওয়াজ করে থাকে। এগুলা কি আমাদের শহরের যে গান বাজনা সেগুলা কি আমাদের পূর্ণতা মিটায় এগুলা। তারপর বিভিন্ন ধরনের শব্দ, পাতার নদীর কুলো কুলো ধ্বনি, পাতার মর্মর শব্দ, এগুলা শস্যের ভঙ্গিমা, অর্থাৎ হেলে দুলে এই নাচ গান, এগুলার কি আনন্দ আমাদের দিয়ে থাকে। এই বিষয়টা এখানে উপমা করে শহীদুল্লাহ বোঝাতে চেষ্টা করেছেন। সৌন্দর্য, গ্রামের সৌন্দর্য, পল্লীর ঘাটে মাঠে, পল্লীর আলো বাতাসে, পল্লীর প্রত্যেক পরতে পরতে সাহিত্য ছড়িয়ে আছে। এখানে কথাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এটা দিয়ে অনেক সময় তোমাদের উচ্চতর দক্ষতা একটা প্রশ্ন চলে আসতে পারে। পল্লীর ঘাটে মাঠে, পল্লীর আলো বাতাসে, পল্লীর প্রত্যেক পরতে পরতে সাহিত্য ছড়িয়ে আছে। অর্থাৎ গ্রামের প্রতিটি পরতে পরতে, প্রতিটি চিত্রে, প্রতিটি দৃশ্যে, প্রতিটি আচরণে, প্রতিটি কাজে বিশেষভাবে পল্লী সাহিত্য অর্থাৎ সাহিত্য ছড়িয়ে আছে। কারণ যে কোনো একটা বিয়ের বিভিন্ন বিষয় নিয়ে তুমি একটা গল্প লিখে ফেলতে পারবে, একটা ঝগড়া নিয়ে তুমি একটা গল্প লিখে ফেলতে পারবে। তুমি এই অর্থাৎ এই যে বর্তমান সময়ে যে আমরা যা দেখি চালচিত্রগুলা, মিডিয়াতে অর্থাৎ টেলিভিশনে, পত্রপত্রিকায় পড়ি, এটা গল্পের মতো। এটা যদি একটু শব্দ চয়ন অথবা ছন্দ চয়ন করা যায় তাহলে হয়ে যাবে কি সাহিত্য। অর্থাৎ গল্পটা তুমি যদি একটু সাহিত্যের আঙ্গিকে অর্থাৎ সাহিত্য তুল্য মূল্য দিয়ে লিখো তাহলে কি বিশেষ একটা শ্রেণী সাহিত্য তৈরি হয়েছে। এই জন্যই পল্লীর পরতে পরতে সাহিত্য ছড়িয়ে আছে। কিন্তু বাতাসের মধ্যে বাস করে যেমন আমরা ভুলে যাই বায়ু সাগরে আমরা ডুবে আছি, তেমনি পাড়াগাঁয়ে থেকে আমাদের মনেই হয় না যে কত বড় সাহিত্য এবং সাহিত্যের উপকরণ ছড়িয়ে আছে। অর্থাৎ বাতাসে যে আমরা অক্সিজেন নিচ্ছি, বাতাস নিচ্ছি, সেটা আমাদের কাছে কিছুই মনে হচ্ছে না। আমরা ডেজার্টসে নষ্ট করছি, কার্বন ডাইঅক্সাইড বাড়িয়ে দিচ্ছি পরিবেশে। এই জন্য আমাদের আজকে কোভিড-19 অর্থাৎ করোনা আমাদের এই বিশেষভাবে আক্রমণ করেছে। কিন্তু আমরা ডেজার্টসে ভুলে যাই যে এই সৃষ্টির বিশেষ উপাদান হচ্ছে বায়ু অর্থাৎ অক্সিজেন, বাতাস। আর সেটা ভুলে আমরা কি যেমন কোনো ধরনের গুরুত্ব দেই না, ঠিক তেমনি পল্লী পাড়াগাঁও থেকেও আমরা কি আমাদের চারপাশে যে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা, বিভিন্ন ধরনের আনন্দ পাওয়ার মতো বিভিন্ন উপকরণ উপাদান রয়েছে, সেই বিষয়গুলোকে আমরা ত্যাগ করি। আমরা কি করি পশ্চিমা সাহিত্য, পশ্চিমা বিভিন্ন ধরনের সংস্কৃতি নিয়ে অথবা ভারতীয় অথবা অন্য দেশীয় সংস্কৃতি নিয়ে আমরা দৌড়াদৌড়ি করছি। আজকে দেশীয় গান, পল্লী গান এগুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে। আজ একসময় পল্লী গান রেডিও কিনে সারাক্ষণ অপেক্ষা করতে পল্লী গান কখন হবে এই শোনার জন্য। এত ভালো লাগতো মানুষের হৃদয়ের গান। কিছু গান আছে যে মানুষের কাছে কি সবসময়ই ভালো লাগে, অর্থাৎ চিরন্তন সার্বজনীন গান। ঠিক এরকমই পল্লী সাহিত্য আমাদের কাছে কি চারপাশে যে সাহিত্য ছড়িয়ে আছে এগুলো কি সার্বজনীন এবং সবাই আনন্দ নিতে পারে। ডক্টর দীনেশচন্দ্র সেন ময়মনসিংহ গীতিকা সংগ্রহ করে দেখিয়েছেন সাহিত্যের কি এক অমূল্য খনি পল্লী জননীর বুকের কোণে লুকিয়ে আছে। অর্থাৎ আমাদের ময়মনসিংহ গীতিকা, এখানে একটা শহীদুল্লাহ যে বিশেষ গুরুত্বপূর্ণ গ্রন্থের কথা উল্লেখ করেছেন ময়মনসিংহ গীতিকা, অর্থাৎ আমার বাড়ি কিন্তু ময়মনসিংহ, অর্থাৎ ময়মনসিংহে। হ্যাঁ, সেখানে বিখ্যাত গ্রন্থ শুধু নয়, বাংলা সাহিত্যে একটা বিশেষ জায়গা দখল করে আছে ময়মনসিংহ গীতিকা। দীনেশচন্দ্র সেন এটা সংগ্রহ করেছেন, মনে রাখবে কে সংগ্রহ করেছেন, দীনেশচন্দ্র সেন।
আর এই ময়মনসিংহ গীতিকা অনেকগুলা গল্প পালা আছে যেগুলা শুনলে, অর্থাৎ তোমরা অনেকেই শুনেছো মহুয়া নাম শুনেছো না, মহুয়া গল্পের অথবা মহুয়া নারীর কথা। মহুয়া একজন বিখ্যাত আহ, নারী, যে নারী চরিত্রটা অসাধারণ বাংলা সাহিত্যে বিশেষ করে স্থান দখল করে আছে। কিভাবে একজন রাজার সাথে তার মন অর্থাৎ মনের যে সম্পর্ক তৈরি হয়, আর রাজা সেই মহুয়া সুন্দরী প্রেমে পড়ে কিভাবে সে কি করে তার রাজত্ব ছাড়তে বাধ্য হয়। ঠিক আছে, হাসন রাজার মতো গল্প, কিন্তু আরো বেশি, অনেক বেশি কি, এই যে তোমরা রাধা কৃষ্ণের গানটা শোনো, সেটাও কিন্তু এই মহুয়া গল্পেরই একটা, এই মহুয়া কাব্য গ্রন্থেরই একটা অংশ। পরে দেখো, সাহিত্যের একটি অমূল্য খনি পড়লি জননী বুকে কোণে লুকিয়ে আছে। অর্থাৎ এরকম ময়মনসিংহের গীতিকার মতো অনেক জায়গায়, যে একটু আগে যে বললাম হাসান রাজার কথা, বিভিন্ন জায়গায়, বিভিন্ন অঞ্চলে, বিভিন্ন দেশে বিভিন্ন এরকম অমূল্য খনি লুকিয়ে আছে। হ্যাঁ, এই যে লোকসঙ্গীত, বিভিন্ন ধরনের লোকসঙ্গীত গীত হয় বিভিন্ন অঞ্চলে, জারি গান, সারি গান, তোমরা জানো এগুলা, বিভিন্ন নাম শুনেছো কিন্তু দেখো নাই, কিন্তু অসাধারণ জারি গান তোমরা দেখলে অবশ্যই ভালো লাগবে, একটু চমকপ্রদ গান। হ্যাঁ, জারি গান এগুলা আসলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এখন যেহেতু এগুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে, এগুলা আয়োজন করা দরকার, যাতে করে একটা সময় জানতে পারে যে না, এগুলা কতটুকু গুরুত্বপূর্ণ ছিল। তারপরে দেখো, এই যে এখানে আরেকটা কথা বলছে, আমেরিকান ফোকলোর সোসাইটি। ফোকলোর অর্থাৎ ফোকলোর শব্দের অর্থই হচ্ছে লোক। হ্যাঁ, ফোকলোর শব্দ হচ্ছে লোক। হ্যাঁ, লোক সোসাইটি অর্থাৎ লোক সমাজ। হ্যাঁ, এই আমাদের বাংলা ভাষায় হচ্ছে কি পল্লী সাহিত্য বা পল্লী সমাজ, ফোকলোর সোসাইটি। হ্যাঁ, আমেরিকায় এটা আছে, বিদ্বানদের সভা আছে, সেটা ইংরেজিতে এই জন্য খুব স্ট্যান্ডার্ড দেখায়, কিন্তু আমাদের কি পল্লী সমাজ অর্থাৎ পল্লী সাহিত্য, যে যারা লেখালেখি করেন, এই যে যেরকম দীনেশ চন্দ্র সেন সংগ্রহ করেছেন, হ্যাঁ, এরকম ভাবে বাউল গান, বাউল শিল্পী তারা যারা সংগ্রহ করেন, এই জন্য আমরা বারী সিদ্দিকীকে বিশেষভাবে চিনি, এই জন্য আমরা বাউল শিল্পীকে বিশেষভাবে চিনি, বিশেষ বিশেষ কারণ কি তারা লোক গান, লোকসঙ্গীতের গান, বিভিন্ন ধরনের বিশেষ শ্রেণীর আলাদা আলাদা শিল্পী কিন্তু তৈরি হয়, তাই না? যেরকম ব্যান্ডের শিল্পী, ব্যান্ডের আমরা চিনি, ঠিক পল্লী সাহিত্যের ক্ষেত্রেও আলাদা আলাদা শিল্পী আছে। আর ঠিক আমেরিকায় যেরকম ফোকলোর সোসাইটি আছে, এই যে উদাহরণগুলো এখানে দেখেছো, অর্থাৎ দেখতে পাচ্ছ চিত্রেও, এবং তাদের কাজ হচ্ছে এইসব সংগ্রহ করা এবং অন্য দেশের উপকথার সঙ্গে সাদৃশ্য নিয়ে বিচার করা। এগুলো নৃতত্বের মূল্যবান উপকরণ বলে পণ্ডিত সমাজে গৃহীত হয়। অর্থাৎ আমরা ভাবি যে এটাই মনে হয় নৃতত্ব বলতে, মানুষের যে বিশ্লেষণ, অর্থাৎ মানুষের সৃষ্টি বিশ্লেষণ, মানুষের আবিষ্কারের বিশ্লেষণ, মানুষ এ পর্যন্ত যা করেছে পৃথিবীর আদি থেকে এখন পর্যন্ত, এটা হচ্ছে নৃতত্ব অর্থাৎ নৃতত্বের বৈশিষ্ট্য। অর্থাৎ নৃতত্ব কথাটা বলতে এটাই বোঝায়, নেই মানে মানুষ, মানুষের সৃষ্টি, মানুষের যত কিছু, তাই কি নৃতত্বের আলোচনার বিষয়। আর এটাই বলছে সমাজ গৃহীত অর্থাৎ তুলনামূলক। আমেরিকার ফোকলোর সোসাইটির সাথে আমাদের পল্লী সাহিত্যের তুলনামূলক বিচার করা হয়। তার সেদিক থেকে বিবেচনা করলে আমাদেরটাও যে গবেষণা করতে আসে, আমরা অনেক সময় গবেষণা করে দেখি আমাদেরটাই কি উৎকৃষ্ট এদের চাইতে, কারণ আমরা এতটাই সাহিত্যের দিক থেকে, এর জন্য ইংরেজি সাহিত্য, বাংলা সাহিত্য পাশাপাশি। তারপর এখানে দেখো ময়মনসিংহ গীতিকা, খনার বচন, ছড়া, পল্লী গান, রূপকথা, এই কথাগুলো কিন্তু তোমাদের পাঠ্যে আছে। তারপরেও আমি এখানে যুক্ত করেছি। খনার বচন কেমন হয় দেখো, যদি হয় সুজন এক পিড়িতে 9 জন, যদি হয় কুজন 9 পিড়িতে 9 জন। মানে যদি হয় সুজন মানে ভালো মানুষ হলে কি তার সাথে সবাই থাকে, এটাই বুঝিয়েছে। পিড়িতে 9 জন মানে কি অনেক মানুষ। হ্যাঁ, আর যদি হয় কুজন খারাপ ব্যক্তি, তাহলে তার একসাথে কি কেউ থাকে না, 9 জন মানে কেউ থাকে না, কোনো মানুষই থাকে না। ঠিক এটা হচ্ছে খনার বচন, এক ধরনের এই বচনগুলোর মাধ্যমে এই বচনগুলো প্রচার হতো গ্রামে গ্রামে। প্রচার হলে কি হতো, আমরা এখন যেরকম বইয়ের মাধ্যমে জানতে পারি যে কি সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ, এই কথাটা মুখে শিখে তারপর আমরা সৎ হওয়ার চেষ্টা করি, অর্থাৎ অসৎ না থাকি। কিন্তু তখনকার সময় তো বই ছিল না,
এত সুন্দর সাহিত্য কথাও ছিল না, কিন্তু আমাদের কাছে কি প্রচলিত ছিল পল্লী সাহিত্য হিসেবে? এই যে এগুলা প্রচলিত ছিল, যে গ্রামে গ্রামে গিয়ে গিয়ে এগুলা শোনাতো ভালো মানুষ যারা ছিল, যারা শিল্পী ছিল, গান গাইতো, তারা এই যে এরকম যদি হয় সুজন, তো তুমি যদি ভালো হও তাহলে অবশ্যই তোমার সাথে মানুষ থাকবে, তোমাকে পছন্দ করবে। আর যদি এগুলো, এটাই হচ্ছে খনার বচন, বুঝতে পেরেছো? গেয়ে গেয়ে শোনাতো, সমাজে প্রচার করতো, কারণ তখন শিক্ষা ছিল না, প্রাতিষ্ঠানিক অথবা স্কুল কলেজ এরকম ছিল না। এই খনার বচন গুলা বিশেষ শ্রেণীর মানুষ শোনাতো, তখন মানুষ এটা থেকে শিখতো এবং ভালো থাকতো, আর যারা খারাপ থাকতো তারা ভালো হওয়ার চেষ্টা করতো। ওকে, এগুলো ছিল মাধ্যম। এইটাই পল্লী সাহিত্যের বিশেষ বৈশিষ্ট্য। পল্লী সাহিত্যের মাধ্যমে কিভাবে আমাদের উপকারিতা প্রভাব তৈরি করতে, এগুলো কিন্তু উদাহরণ দিবে। তোমরা যখন উচ্চতর দক্ষতায় আনসার করবে, আমি বলছি কিন্তু অনুধাবন অথবা উচ্চতর দক্ষতায়, তখন কিন্তু এই যে তোমাদের পল্লী সাহিত্য গল্পে যে এই কথাগুলো লেখা আছে, অর্থাৎ এই যে দাঁত খোনার বচন, রূপকথা, উপকথা, তারপরে যে বুলি গান, এগুলো উদাহরণ দিয়ে তারপর তোমরা আনসার করার চেষ্টা করবে, তাহলে নাম্বারটা ভালো আসবে। ওকে, এই যে দেখো একটা চিত্র দেখাচ্ছে এটা, তারপরে এর পাশে একটা লাইন, নীল সবুজের কাছাকাছি থাকতে ভালোবাসি, চলো যায় অনুভবের ভাবনায়, ভূগোল ঘুরে আসি, মনে মনে সাজিয়ে রাখা প্রকৃতির নানান রূপ, চিত্রলেখার আলপনা দিয়ে ভরা পৃথিবীর স্বরূপ। অর্থাৎ এই পৃথিবীটা ভ্রমণ এবং সৌন্দর্যের যে এতটা সুন্দর যে তাকে কি করা যায়, ভালোই বাসা যায় শুধু। উপকথা, পল্লীর উপকথাগুলোর মূল্য কম নয়, আধুনিক শিক্ষার কর্মনাশা শ্রুতে সেগুলো বিস্মৃতির অতল গর্ভে তলিয়ে যাচ্ছে। অর্থাৎ পল্লীর উপকথাগুলো কি অনেক মূল্য। অর্থাৎ এই যে আমি যে কথাগুলো বললাম, এই তোমাদের বইয়ের বাইরেও কিন্তু কয়েকটা কথা বলেছি যেগুলো কি অনেক গুরুত্বপূর্ণ, এবং এগুলা কি ধীরে ধীরে মানুষের মুখ থেকেও কি হারিয়ে যাচ্ছে, বিস্মৃতির অতল তলে গর্ভে হারিয়ে যাচ্ছে। কারণ ফেসবুক, ইউটিউব আমরা দেখে ইউটিউবের আলোচনা করছি, ফেসবুকে বিভিন্ন ঘটনা দেখে আমরা সেটার আলোচনা করছি, বাট আমরা যে ছোট সময় শুনতাম যে একটা সময় মানুষের দাদা দাদি চাচা চাচির কাছ থেকে যে গল্প, সেই গল্পগুলো এখন আর কেউ শুনতে পায় না, তাই না? এই জন্য এগুলো কি বিস্মৃতির অতল হারিয়ে যাচ্ছে। শহীদুল্লাহ, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বাক্য দেখো, কিছু প্রবাদ বাক্য, না কিছু পাত, তাতেই কাপড় তাতেই ভাত। অর্থাৎ এই যে কলা গাছ, এগুলো কাটা যাবে না, কারণ কলা একসময় কি, এখনো কলা কিন্তু বিক্রি হয়, ভালো বিক্রি হয়, এবং প্রচুর খাওয়া দাওয়া করে কলা, মানুষ সবাই খায়। এই জন্য কলা গাছ কাটা যাবে না, এতে কি হবে, কলা গাছ কাটলে ক্ষতি হবে, তাতে ভাত জুটবে না, কাপড়ও জুটবে না। এই জন্যই কলা বিক্রি করে কি তখনকার সময় মানুষের জীবিকা নির্বাহ করতে, এরকম গার্মেন্টস শিল্প ছিল না, অথবা সার শিল্প অথবা বিশেষ কোনো শিল্প ছিল না। এই প্রাকৃতিক অথবা কৃষিকাজ করেই মানুষের জীবন চালাতো, অথবা জেলে ছিল এই দেশের মানুষ। বুঝতে পেরেছো? মানুষ জ্ঞানের পরিচয় দেয় কথায়, যোগ্যতার পরিচয় দেয় কর্মে, আর বংশের পরিচয় দেয় ব্যবহারে। প্রবাদ বাক্য এটা খুবই গুরুত্বপূর্ণ, প্রবাদ বাক্যটা আমি যুক্ত করেছি এই কারণেই, কারণ এগুলো খুবই দরকার। জ্ঞান থাকতে হবে, তোমার অবশ্যই কর্ম ভালো হতে হবে, এবং বংশ তোমার কর্ম দিয়েই কি তোমার ব্যবহারেই তোমার পরিচয় বহন করবে। আশা করি সবাই কর্ম এবং জ্ঞান অর্জন করবে, আর সবাই সুন্দর ব্যবহার করবে। সুন্দর ব্যবহারের কোনো কি নেই, তুলনা নেই, এক কথায় এটার কোনো মূল্য দিতে পারবে না কেউ। ওকে, তারপর দেখো, যে কাজে বুদ্ধিমানরা এগুতে ভয় পায় সে কাজে বোকারা ঝাঁপিয়ে পড়ে। এটাই হচ্ছে সমাজে এখন। কারণ বুদ্ধিমানরা ভয় পায় এই কারণে যে না জানি কে কি বলে, আর সেই সুযোগটা নিয়ে নিচ্ছে বোকারা, তারা সমাজে আধিপত্য বিস্তার করছে। যাদের জ্ঞান কম, যারা মাদক ব্যবসা করছে, যারা সমাজে বিশেষ বিশৃঙ্খলা সৃষ্টি করছে, তারা এখন ঝাঁপিয়ে পড়ছে সবকিছুতে। কিন্তু আসলে কি আমাদের খুবই ক্ষতি হয়ে যাবে যদি বুদ্ধিমানরা এখনো সমাজে অবদান না রাখে। নাচতে না জানলে উঠান বাঁকা, অল্প বিদ্যা ভয়ঙ্করী, সততাই সর্বোৎকৃষ্ট পন্থা। এগুলো হচ্ছে প্রবাদ বাক্য। হ্যাঁ, এগুলো আমরা তোমরা জানো যে নাই মামার চেয়ে কানা মামা ভালো, কষ্ট বিনা কেষ্ট মেলে না, একসময় এগুলা প্রচলিত ছিল, এরকম একটা দুইটা লাইন হিসেবে প্রচার করতো, যাতে করে মানুষ কি হয়, সচেতন হয়, এবং একটু কি করে নিজেকে জ্ঞানী করে তোলে। এই বিষয়গুলা প্রবাদ বাক্য হিসেবে প্রচার হতো। ডাক ও খনার বচন, অর্থাৎ প্রবাদ বাক্য এবং ডাক খনার বচনে কত যুগে দর্শনের পরিপক্ক ফল সঞ্চিত হয়ে আছে, কে তা অস্বীকার করতে পারে? শুধু তাই নয়, জাতির পুরনো ইতিহাসে অনেক গোপন কথা এর মধ্যে খুঁজে পাওয়া যায়। দেখো, এই প্রত্যেকটা কথাই কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়, এবং অনেক বড় জ্ঞানী বিশেষ বিশেষ বিষয় বহন করছে, তাই না? অনেক মেসেজ দিচ্ছে আমাদের, অর্থাৎ
বুধ শক্তি বাড়িয়ে দেওয়ার মতো কথা বলছে, যে নাই মামার চেয়ে কানা মামা ভালো, অর্থাৎ একবারেই তুমি খারাপ হওয়ার চেয়ে একটু ভালো থাকাও কি ভালো, অর্থাৎ ভালো হওয়ার চেষ্টা করা। কষ্ট বিনা কেষ্ট মেলানো, অর্থাৎ তুমি যত পরিশ্রম করবে তোমার সফলতা তত ভালো হবে। অবশ্যই তোমরা পরিশ্রম করবে, আশা করি পরিশ্রম ছাড়া ভবিষ্যৎ কখনো কি করা যায় না, তৈরি করা যায় না। আর এগুলো খুঁজে পাওয়া খুবই দায়, এই কথাগুলো হচ্ছে বিশেষ মহত্ব গুরুত্ব। রোদ হচ্ছে, পানি হচ্ছে, কেকশিয়ালির বিয়ে হচ্ছে, হ্যাঁ এরকম। তারপর হচ্ছে মন মাঝি তোর বইটা নেড়ে আমি আর বাইতে পারলাম না, এরকম ভাবে ঘুমপাড়ানি গান, তারপর কুকাকুকির ছড়া, ঘুমপাড়ানির গান, কুকাকুকির ছড়া হচ্ছে সরস প্রাণের জীবন্ত উৎস। মনে রাখবে, ঘুমপাড়ানির গান এবং কুকাকুকির ছড়া ইত্যাদি হচ্ছে কি সরস প্রাণের জীবন্ত উৎস। কি ঘুমপাড়ানির গান ও কুকাকুকির ছড়া, গুরুত্বপূর্ণ প্রশ্ন। কিন্তু আজ দুঃখ দৈন্য প্রাণ সুখ নেই, প্রাণে সুখ নেই। এই যে কে ডিস্টার্ব করছো, দেখো ক্লাসটা কিন্তু শেষের দিকে, তুমি এরকম ডিস্টার্ব করো না, হ্যাঁ দয়া করে, শেষের পথে। একটু আগে কি বললাম, জ্ঞান, পরিশ্রম, ব্যবহার, কর্ম, হ্যাঁ এটা মনে রাখবে সারা জীবন, কোনো লাভ নেই আপনার পেয়ে। খেলাধুলার বাধা গত, অর্থাৎ ওই পল্লী সাহিত্যের যে বিশেষ, আমরা প্রথমে দেখেছি কি প্রবাদ বাক্য, ডাক ও খনার বচন দেখলাম একটু আগে, এখন দেখছি কি খেলাধুলার বাধা গত। এগুলা কিন্তু তোমরা উচ্চতর দক্ষতায় দিতেই হবে, যেভাবে প্রশ্ন করবে সেভাবে আনসার করার চেষ্টা করবে। অর্থাৎ তোমাকে যদি খনার বচন দিয়ে বোঝায় তাহলে 2-3টা খনার বচন উদাহরণ দিতে হবে, যদি তোমার বাধাগত বোঝায় তাহলে এরকম ভাবে বাধাগত দিয়ে উদাহরণ দিবে, যদি তোমার প্রবাদ বাক্য দিয়ে তোমাকে তুমি বুঝাতে চাও পল্লী সাহিত্যের ব্যাপারটা, তাহলে পল্লী সাহিত্যের 3-4টা উদাহরণ দিবে প্রবাদ বাক্যের। ওকে, খেলাধুলার কত না বাধাগত আছে যা বা ছিল আমাদের দেশে। যখন ফুটবল ব্যাট বলের নাম কারো জানা ছিল না, তখন কপাটি খেলার অর্থাৎ এই যে হাডুডু ফুটডুব ছিল, সে খেলার সঙ্গে কত না বাধা বলি ছেলেরা ব্যবহার করত। এক হাত বললা 12 হাত সিং, উড়ে যা বললা ডা থিং থিং। এটা হচ্ছে এই হাডুডু খেলায় বিভিন্ন ধরনের কথা, বিভিন্ন ধরনের এই বাধা গত গুলো আমরা ব্যবহার করতাম, দম ছাড়া যেত না। অর্থাৎ তুমি যদি ছুঁয়ে চলে আসতে পারো তাহলে তুমি কি 1 পয়েন্ট নিলে, ঠিক এরকম বিভিন্ন ধরনের কথা দিয়ে, কিন্তু দম ছাড়া যাবে না, এটাই ছিল কি তখন এই হাডুডু খেলার বৈশিষ্ট্য। অর্থাৎ বাধা গত দিয়ে আমরা সেই খেলাটা খেলতাম। হাডুডু খেলা পাশে কানামাছি, ঠিক সেম, দুটা কাছাকাছি, কিন্তু শুধু বৈশিষ্ট্যটা ভিন্ন। একদিন মাটির ভিতরে হবে রে ঘর, মন আমার কেন বাদু দালান ঘর। অর্থাৎ এই যে বাউল গান, হ্যাঁ পল্লী গান পল্লী সাহিত্য সম্পদের মধ্যে অমূল্য রত্ন বিশেষ। সেই জারি গান, সেই ভাটিয়ালি গান, সেই রাখালি গান, মারফতি গান, অর্থাৎ গানের শেষ নেই। এই পল্লী গানগুলো আমাদের খুবই গুরুত্বপূর্ণ, আমি যেটা তোমাদের প্রথমেই বলেছি। এই গানগুলোর মাধ্যমে মানুষের তখনকার সময় ভাটিয়ালি গান, অর্থাৎ ভাটি অঞ্চলের সেই ভাটিয়ালি অর্থাৎ রংপুরের মানুষের বিভিন্ন গানগুলা যে ছিল জীবন কাহিনী নির্ভর, সেই গানগুলা জারি গানের মাধ্যমে এক ধরনের গল্প বলা হয়। তারপর রাখালি গান, রাখালদের গান, মারফতি গান, অর্থাৎ মারফতি মানুষরা মানুষকে সচেতন করার জন্য, মানুষকে ধর্মের দিকে টানার জন্য, ধর্মীয় চর্চার জন্য যে গানগুলা বিভিন্ন সময় অফুরন্ত ভান্ডার আমাদের পল্লী ঘাটে মাঠে ছড়িয়ে আছে। যখন প্রশ্ন থাকবে পল্লী ঘাটে মাঠে পরতে পরতে ছড়িয়ে আছে সাহিত্য, তখন তোমাকে কিন্তু সবগুলোর উদাহরণ দিতে হবে। ডাক ও কণার বচনের উদাহরণ দিতে হবে, পল্লী কথার উদাহরণ দিতে হবে, পল্লী গানের উদাহরণ দিতে হবে, রূপকথার উদাহরণ দিতে হবে, তোমাকে ডাক ও খনার বচনের উদাহরণ দিতে হবে, প্রবাদ বাক্যের উদাহরণ দিতে হবে। সবগুলো উদাহরণ দিয়ে তোমাকে বুঝিয়ে দিতে হবে যে আমাদের পল্লীর পরতে পরতে ছড়িয়ে আছে সাহিত্য। ওকে, বুঝতে পেরেছো যারা আছো? জি স্যার। এভাবে কিন্তু উচ্চতর দক্ষতার প্রশ্ন আনসার করবে, অথবা যে কোনো প্রশ্ন আনসার করার চেষ্টা করবে। তারপর দেখো ইউরোপ আমেরিকা যে আমাদের যে প্রলেটারিয়েট সাহিত্য, আদরে অর্থাৎ আসন বসে আসন পাচ্ছে প্রলেটারিয়েট সাহিত্য, আমাদের দেশেও পাবে। কিন্তু কোথায় সে পল্লীর কবি, ঔপন্যাসিক, সাহিত্যিক যারা নিখুঁতভাবে পল্লীর ছবি শহরের চশমা আটা চোখের সামনে ধরতে পারবেন, হ্যাঁ অর্থাৎ
এই যে আমাদের যে সাহিত্য, সে কে ধরতে পারবে? অত্যাচারিত শ্রমজীবী দুঃখী মানুষের নিয়ে রচিত সাহিত্যকে বোঝায় প্রোলেটারিয়েট সাহিত্য, অর্থাৎ শ্রমজীবী, অর্থাৎ এখানে যারা শ্রমজীবী মানুষ, তাহলে শ্রমজীবী কারা ছিল? কৃষক, রাখাল, অর্থাৎ মাঝি, আমাদের তখনকার শ্রমজীবী ছিল বলে তাদের সাহিত্যটা পল্লী সাহিত্যে এসেছে। কিন্তু আমেরিকায় তো কৃষক নেই, আছে, কিন্তু তারা আমাদের মতো যে কষ্ট দারিদ্র ভোগ করে সেটা ভোগ করতে হয় না তাদের, তাই না? তারা উপরের শ্রেণী। ঠিক এরকম ভাবে যারা একদম দুঃখী মানুষের কথা বলে সেটাই কিন্তু কি প্রোলেটারিয়েট, অর্থাৎ পল্লী সাহিত্যের অংশ। দেখো এই যে শ্রমজীবী, তোমরা জানো শ্রমিক যে রাশিয়া, তারপর জাপান, তাদের এই যে শ্রমজীবীদের অর্থাৎ একবারে দুঃখী মানুষের, কিন্তু তাদের দুঃখ হলেও কি দেখেছো কুকুর চায় পড়া। এই সমস্ত রূপকথা, পল্লী গান, পল্লী গাথা, ছড়া প্রভৃতি পল্লী সাহিত্য দেশে আলো বাতাসের মতো সকলেরই সাধারণ সম্পত্তি। তাতে হিন্দু মুসলমান কোনো ভেদ নেই, অর্থাৎ ভেদাভেদ নেই, সবাই সমান। কারণ পল্লী সাহিত্য সবারই সমান। এটা পল্লীতে শুধু মুসলমান বসবাস করে না, হিন্দু বসবাস করে না, সবাই বসবাস করে একসাথে। যে মাঝিও আছে হিন্দু, মাঝিও আছে মুসলমান, কৃষকও আছে, সব জায়গায় সব আছে। এই জন্যই এটা কোনো কি সাম্প্রদায়িকতা বহন করে না, অসাম্প্রদায়িক একটা সাহিত্য। অর্থাৎ সাহিত্যের ক্ষেত্রে কোনো সাম্প্রদায়িকতা সহজ কথা। পল্লী সাহিত্য পল্লী জননী হিন্দু মুসলমান এবং সকল সন্তানের সমান অধিকার। তাই পল্লী সাহিত্যের দিকে পল্লী জননী সকল সন্তানকে মনোযোগ দিতে হবে, পল্লী সাহিত্যের প্রতি খেয়াল রাখতে হবে, অবশ্যই পল্লী সাহিত্যগুলোকে চর্চা করতে হবে এবং পল্লী সাহিত্য সংগ্রহ করতে হবে আমাদের। শব্দার্থগুলো দেখো, মজলিস আসর, গৃহস্থ হচ্ছে সংসারী মানুষ, বালাখানা হচ্ছে আমাদের প্রাসাদ। কপাটি শব্দটা হাডুডু খেলা, নর্তক হচ্ছে নাচ করে যে, ফক্কিকার অর্থ হচ্ছে ফাঁকিবাজি, ফক্কিকার অর্থ ফাঁকিবাজি। মূল্যায়ন, তোমরা আজকাল বাংলা সাহিত্যে কত আনা শহরের সাহিত্য বলতে পারবে? রুমারুলা কার সৌন্দর্যে মুগ্ধ হয়েছিল? মনে রাখবে আধুনিক শিক্ষার কর্মশালা, কর্মনাশা, এগুলো তোমরা বাসায় বসে বসে চেষ্টা করবে। দেওয়ানা মদিনা রচয়িতা কে? এই যে আমি কিন্তু বলেছি ময়মনসিংহ গীতিকার কথা, সেখানে চন্দ্র সেন। এই যে দেখো উত্তরগুলো এক নজরে দেখে নাও। আজকাল বাংলা সাহিত্যের কত আনা সাহিত্য? 15 আনা। মদিনা বিবির সৌন্দর্যে, পল্লীর উপকথাগুলো, আধুনিক শিক্ষার কর্মশালা, আর মনসুর বয়াতীয় আঙুর। তো আজকের মতো শেষ করে দিচ্ছি। এখানে ধন্যবাদ জানিয়ে তোমাদের শেষ করছি। আল্লাহ হাফেজ। আমি একটু ছবিটা এটা অ্যাসাইনমেন্টের কভার পেজ আর কেমনে লিখবে আমরা যায় না তো আগে ছবি তুলে This is